2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে যে নাটকটা তিনি করেছিলেন, পায়ে প্লাস্টার করেছিলেন, কখনো বাঁ পায়ে কখনো ডান পায়ে, তো সেই প্লাস্টারগুলো, সেই ভুয়া প্লাস্টারগুলো করেছিল সেই ডাক্তারদের কি অবস্থা, তাদের কোন পজিশনে এখন দেখা যাচ্ছে, কি কি পুরস্কার তারা পেয়েছেন, এটা নিয়ে কথা বলবো। আর আজকের এপিসোডে অবশ্যই আশিস ব্যানার্জি নিয়ে কথা বলবো, রামপুরহাটের প্রাক্তন বিধায়ক, 5 বারের বিধায়ক, কিন্তু মমতা ব্যানার্জি তার সঙ্গে কি কি ব্যবহার করেছিলেন, তার কতটা ক্ষমতা ছিল, কি ছিল, কেন তাকে এই বয়সে আত্মঘাতী হতে হলো, এসব নিয়ে কথা বলবো। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ, আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আশিস ব্যানার্জির যে অকাল মৃত্যু হলো, তিনি যে সুসাইড করলেন, তার সুসাইড নোট পাওয়া গেল একদম রামপুরহাটে, তার বাড়ির কাছেই একটা পার্টি অফিস, সেখানে তার ঝুলন্ত দেহ উদ্ধার হলো, পুলিশ দরজা ভেঙে ঢুকলো, ভেতর থেকে দরজা আটকানো ছিল, হলুদ একটা নাইলনের দড়িতে পাখা থেকে তিনি ঝুলে পড়েছেন, এবং যে সুইসাইড নোটটা তিনি লিখে গিয়েছেন, তিনি কলেজের অধ্যাপক ছিলেন, অত্যন্ত সুন্দর হাতের লেখায়, অত্যন্ত সুগঠিতভাবে তার যেটা মূল কথা, যে আমি কখনো দুর্নীতি করিনি, দুর্নীতির সঙ্গে জড়িত নেই, ছাত্র অবস্থা থেকে রাজনীতি করছি, আর ভবিষ্যৎ প্রজন্মকে এবং আমার বাড়ির লোকজনকে আমি পরামর্শ দিয়ে যাব তারা যেন রাজনীতিতে না আসে। একদম হই 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 কাণ্ড পড়ে গিয়েছে গোটা রাজ্যে, জাতীয় পলিটিক্সেও, কারণ 5 বারের তিনি বিধায়ক তো ছিলেনই, তিনি ছিলেন ডেপুটি স্পিকার। যদিও তৃণমূল সরকার বা মমতা ব্যানার্জি, তিনি তো বলতেন আমি সব, তার কথাতেই শেষ কথা। আর হাফ একটা ছিল, ফুল আর হাফ, মানে মোট 1.5খানা লোক গোটা সরকারটা চালাতো 15 বছর ধরে, তাকে কখনো কোনো বড় দপ্তরের মন্ত্রী করা হয়নি। ডেপুটি স্পিকার, তার অত্যন্ত খুব সামান্য ক্ষমতা, যখন স্পিকার তার আসনে না বসতেন, মানে বিধানসভার কথা বলছি, তখন ডেপুটি স্পিকার সেখানে সভা পরিচালনা করতেন, এর বাইরে কোনো ক্ষমতা ছিল না। আর ছিল তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ নামে একটি পর্ষদ, অনেকগুলো পর্ষদ মমতা ব্যানার্জি গঠন করেছিলেন, তার মধ্যে এটা একটা। এইবারে আশিস বাবু কিন্তু সত্যি আদ্যপান্ত ভদ্রলোক, মানে আমার সঙ্গে ব্যক্তিগত পরিচয় ছিল, ফোনে কথা হতো, কিন্তু দলের ওপরে তার কোনো ক্ষমতা ছিল না। আজকে যে শতাব্দী রায়কে আপনারা ছবিতে দেখছেন কাঁদছে, অভিনয়টা তিনি ভালোই করেন। দেখুন, শতাব্দী রায় যখন লোকসভার প্রার্থী ছিলেন, আমি একবার ইন্টারভিউ নেব বলে রামপুরহাটে গিয়েছিলাম, তখন এই আশিস বাবুকে ফোন করেছিলাম যে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দাও। উনি বলেছিলেন আমার সেই ক্ষমতা নেই, আমার কথা শতাব্দী শুনবে না, তুমি বরং ডাইরেক্ট ওকে ফোন করো। তারপরে আমি ফোন টোন করে তার পিএর সঙ্গে কথা বলে ইন্টারভিউটা হয়েছিল। কিন্তু এটা বোঝার জন্য এই ঘটনাটার কথা বললাম, যে দলের তো রাজ্য নেতৃত্বের কাছে দূরের কথা, তার এলাকায় যে সাংসদ হওয়ার জন্য প্রার্থী হয়েছেন তৃণমূলের টিকিটে, তার কথা চলে না তার কাছে, এই হচ্ছে তার ক্ষমতা ছিল। কিন্তু তিনি কলেজের অধ্যাপক বলেই নয়, তার কথা সত্যি অত্যন্ত ধীরে সুস্থে কথা বলতেন, কখনো বিরাট কোনো রাগা মাতা করতে আমরা দেখিনি, চিৎকার করতে দেখিনি। যদিও একটা অনেক বছরের পুরনো একটা ভাইরাল ভিডিও এখন নতুন করে আবার কেউ কেউ পোস্ট করছেন, বিধানসভায় সিঙ্গুর আন্দোলনের সময় হঠাৎ করে বিধানসভায় চলে এসেছিলেন মমতা ব্যানার্জি, এসে তারপরে যে ভাঙচুর হয়েছিল, ওটা একটা সাময়িক, বা হতে পারে ওই যে পাশ থেকে আরো অনেকে যখন চিৎকার চেঁচামেচি করছিল, তখন তার মুখে কিছুটা অসংসদীয় একটা শব্দ শোনা গিয়েছিল। সেটা দেখুন, ওর চেয়ে অনেক মারাত্মক মারাত্মক গুরুতর কথা, অনেক বড় বড় গুরুতর আচরণ আর চুরি চামারির তো শেষ নেই। ওইটুকু কথা বাদ দিলে আপনারা কখনো খুঁজে পাবেন না। বরং 21শে জুলাইতে তিনি যখন কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, এবং তিনি কিন্তু মমতা তৃণমূল বা খালপাড়ের তৃণমূল থেকে বেরিয়ে এসেছিলেন, মমতার ছত্রছায়া থেকে বেরিয়ে তিনি বিরোধী দলনেতা ঋতব্রতর শিবিরে যোগ দিয়েছিলেন, এবং সেখানেই যাওয়ার জন্য রামপুরহাট থেকে রওনা হয়েছিলেন। 21শে জুলাইয়ের কথা বলছি, প্রায় 1 মাস আগে। তো সেই সভায় যাওয়ার সময় স্থানীয় বিজেপির, সব দলে তো লুচ্চা লাফাঙ্গা থাকে, বিজেপিতেও আছে, দেখবেন কোনো কারণ নেই অকারণ নেই বল জয় শ্রীরাম। আরে জয় শ্রীরাম কেন? আমি জয় মা শীতলা বলবো, আমি জয় শ্রীকৃষ্ণ বলবো, আমি জয় গুরু বলবো, আমি যে কোনো দেবতার, লোকনাথের পুজো করব, যে কোনো দেবতার পুজো করব, ওর কথাতেই আমাকে জয় শ্রীরাম বলতে হবে। এবং দেখবেন সব মুখের মধ্যে গুটকা বা পান খাওয়া, বা আগের রাত্রের মদ খেয়েছিল সেই গন্ধ এখনো কাটেনি, একটা হলুদ পাঞ্জাবি বা হলুদ কোনো একটা ওড়না বা গেরুয়া ওড়না একটা টিকা লাগিয়ে নিল, তার কোনো তাৎপর্য নেই, কোনো পবিত্রতা নেই, কোনো কিচ্ছু নেই, সংযম তো দূরের কথা। আর ভাষা, এই ধরনের একদম লুচ্চা লাফাঙ্গা, তারা পাড়ায় পাড়ায় তারা মস্তানি করে বেড়ায় কোনো কোনো জায়গায়, সেই রকম একটা লুচ্চা, মানে নোংরা জঘন্য নরকের কীট বললেও এদেরকে ছোট করা হয়, সেই আশিস ব্যানার্জিকে একদম চলন্ত গাড়ি থামিয়ে কি কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, হ্যান করবো হ্যান করবো। দেখুন, তার জন্য আশিস ব্যানার্জি 1 মাস পরে সেই যে গাড়ি ধরেছিল, তার জন্য আত্মঘাতী হয়েছেন বলে আমরা মনে করছি না।
হতেই পারে না। মানে রাস্তায় যাচ্ছে কোনো এক নোংরা ইতর, কোনো একটা লুচ্চা, কোনো একটা লোফার, একদম সেই তৃণমূলী কায়দায় সে একটা কমেন্ট করলো, সেই কারণে আত্মঘাতী হতে হলো, এটা কখনোই কারণ না। কারণটা দেখুন, অনেক বিশ্লেষণ করে অনেক ভেবেচিন্তে এই কথাটা বলছি। এই মমতা ব্যানার্জির একটা নোংরা অভ্যেস রয়েছে। দেখুন, পার্থ চ্যাটার্জি যখন ফোন করেছিল, মনে থাকবে, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি 2016 সালের এসএসসির যে কেলেঙ্কারির যে অন্যতম বড় নায়ক, যদিও তার টাকার বখরা ক্যামাক স্ট্রিট কালীঘাট পর্যন্ত যেত, যখন ইডি প্রায় রাতভর জেরা করছিল, মাঝরাতে পার্থবাবু ফোন করেছিলেন মমতা ব্যানার্জিকে 5 বার, একবারও ফোন তোলেনি। এবং নির্দিষ্ট বেশ কিছু জায়গায় দেখা গিয়েছে যে বলি দেওয়ার জন্য বেশ কিছু নিজের দলের নেতাকে তিনি দিয়ে দেন, হাড়ি কাঠের মধ্যে ঢুকিয়ে দেন। এটা একটা পুরনো অভ্যেস। যেটা জানা যাচ্ছে যে এই যে রামপুরহাট, এই তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ, সেখানকার অ্যাকাউন্টে একটা টাকা খরচ টরচ নিয়ে, কিছু একটা দুর্নীতি নিয়ে এই আশিস বাবুকে ফাঁসানোর ব্যাপারে একটা চক্রান্ত চলছিল, এবং তৃণমূলেরই ভেতর থেকে তাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। রাগটা হয়েছিল এই কারণে, কারণ তিনি যদিও 2026-এ হেরে গেছেন, 5 বারের এমএলএ, দীর্ঘদিনের রাজনীতিবিদ, তিনি যেহেতু বিরোধী শিবিরে, মানে এই খালপাড়ের তৃণমূল বা কালীঘাটের তৃণমূলের বিরোধী শিবিরে যোগ দিয়েছেন, এই কারণে তার উপরে একটা রাগ ছিল। যতই চোরকুরা চিৎকার করুক, যাই করুক, কারণটা হচ্ছে তাদের যে মালিক, মানে চাকর বাকররা চিৎকার করছে, আর তাদের যে মালকিন মানে কালীঘাটেশ্বরী, তারই একটা চক্রান্ত ছিল যে এই আশিস ব্যানার্জিকে ফাঁসিয়ে দাও। এই কারণেই আমরা বলেছি মমতাই কি দায়ী, জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি। একদম মানে এটার সম্ভাবনা প্রবল। তা না হলে এই বয়সে এসে একটা লোক যে দুর্নীতি করেনি, মানে বিজেপির কোনো নেতাও বলছেন না যে তিনি দুর্নীতি করেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও পর্যন্ত বলছেন না তিনি দুর্নীতি করেছেন। তার বাড়ির লোকের সঙ্গে ভিডিও কলে তিনি কথা বলেছেন, তিনি আইনি সমস্ত রকমের ব্যবস্থা নেওয়ার জন্য, তদন্ত করার জন্য যা যা করা দরকার। একটা ইউডি কেস হয়, আনন্যাচারাল ডেথ। দেখুন, যখন কেউ সুইসাইড করে অথবা তাকে খুন করা হয়, যাই করা হোক না কেন, মানে অস্বাভাবিক মৃত্যু হলে পুলিশ একটা ইউডি মামলা করে, তারপরে তদন্ত আস্তে আস্তে এগোয়। তো সেই তদন্ত শুরু হয়ে গিয়েছে, পোস্টমর্টেম হবে, মৃত্যুর কারণ অফিসিয়ালি জানানো হবে। তবে সেখানে অনেকেই তৃণমূল ছেড়ে, যারা মানে মেন স্ট্রিম তৃণমূল একসময় যারা ছিল, মমতা ব্যানার্জি থেকে যারা বেরিয়ে এসছেন, তারা আজকে রামপুরহাটে আশিস বাবুর বাড়িতে গিয়েছিলেন, আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে সেই শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি তারা কিন্তু একবারও যাওয়ার প্রয়োজন মনে করেননি। অদ্ভুতভাবে একটা শোক বার্তা দেখলাম, অভিষেক ব্যানার্জি লিখছেন যে আশিস দা, মানে তার বাবার চেয়ে বড়, আশিস দা অমুক তুমুক, এই ক্ষতি হলো, ওই হলো, একটা কিছু একটা বাঁকাচোরা কথা, পুরো পড়লে মনেও থাকে না। মমতা ব্যানার্জিরও তাই ভাষা, যে ক্ষতি হয়ে গেল, হয়ে গেল, কি লিখবে, লাভ হলো তা তো লিখবে না, দুঃখ পেলাম সেটাই তো লিখতে হবে, আমি খুশি হলাম তো লেখা যায় না। এটা হচ্ছে ব্যাপার। আর মমতা ব্যানার্জির যে কথাটা একদম শুরুতে, আমি এপিসোড তৈরি শুরুতে বলেছিলাম, 2021-এ নন্দীগ্রামে তিনি যখন প্রার্থী হয়ে গেলেন, তারপরে হঠাৎ করে বিরুলিয়া বাজার বলে একটা জায়গায়, দিনটাও আমার মনে আছে, 10th মার্চ 2021-এ তার গাড়ি আসছিল, একটা খাম্বা ছিল, খাম্বা আখাম্বার মতো একটা রেলের পাতের মতো লোহা ছিল, তো সেই দিক দিয়ে গাড়িতে আসার সময় দরজা যেহেতু খুলে তিনি আসছিলেন পাবলিকের উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তে সন্ধেবেলায়, তো দরজাটা চেপে যায়, সেই খাম্বায় লেগে, তারপরে তার পা একটু ফুলেছিল, বাঁ পা। তো তারপরে তিনি বললেন যে আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তারপরে তো তিনি 5 বছর ক্ষমতায় ছিলেন, সেই তদন্ত ধামাচাপা পড়ে গিয়েছিল, কিন্তু সেই তদন্ত আবার নতুন করে রিওপেন হচ্ছে। আবার কিন্তু সিআইডি বিষয়টা নাড়াঘাটা শুরু করেছে, ফাইলের ধুলো টুলো ঝেড়ে একটু ফাইলটা খুলে একটু আবার করে নতুন করে তদন্ত শুরু হতে পারে, যা ইঙ্গিত আমরা পাচ্ছি। এইবারে বিষয়টা হচ্ছে যে মমতা ব্যানার্জির কখনো বাঁ পায়ে কখনো ডান পায়ে এইসব ব্যান্ডেজ করা ছিল, সেই ব্যান্ডেজটা জড়িয়ে তিনি গোটা রাজ্যে প্রচার করেছেন এবং সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করেছেন, পেয়েওছেন। সাধারণ সরল মানুষ, গ্রামের মানুষ বা শহরের মানুষ, যে কোনো মানুষ যারা নির্ঝঞ্ঝাট জীবন কাটান, তারা যদি ওইভাবে দেখেন যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে ওইভাবে পায়ে মেরে দেখো কি করে দিয়েছে, ব্যান্ডেজ করে, আহারে উড়ে এই বয়সে এইভাবে প্রচার করছে, সিম্প্যাথির ভোট মমতা ব্যানার্জির ঝুলিতে গিয়েছিল। 2021-এ তিনি আবার ফিরে এসেছিলেন তৃতীয়বারের জন্য, কিন্তু যেই ফল প্রকাশ হলো, সঙ্গে সঙ্গে ব্যান্ডেজ ফ্যান্ডেজ উধাও হয়ে গেল। এবার সেটা যে নাটক ছিল সেটা এখন প্রায় সবাই জেনে গেছেন, আপনারাও জানেন, আমরাও জানি। বিষয়টা হচ্ছে সেই যে ব্যান্ডেজটা জড়িয়েছিলেন যারা, যে চিকিৎসকেরা, একটা টিম তৈরি করা হয়, মুখ্যমন্ত্রী মানে কোনো একজন নয়, সেই টিমের অন্যতম সদস্য ছিলেন মুকুল ভট্টাচার্য।
তো সেই মুকুল ভট্টাচার্যকে প্রাইজ কোথায় দেওয়া হয়েছে জানেন? মানে এইগুলো খবর রাখতে হবে, তো আমাদেরও রাখতে হবে, আপনাদেরও জানতে হবে। এই মুকুল ভট্টাচার্যকে পাঠানো হয়েছে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে, প্রাইজ পোস্টিং। যদিও নিয়ম একটা দেখাতে হয়, মানে হাতির যেমন দেখানোর দাঁত একটা, খাওয়ার দাঁত একটা, তেমনি এই ধরনের নিয়োগগুলোতে একটা দেখানো একটা সার্চ কমিটি তৈরি করা হয়, সেই কমিটি রেকমেন্ড করে, সেই নামটা যায় রাজভবনে, রাজ্যপাল সেটা সই করেন, হয়, এটাই নিয়ম। কিন্তু প্রথমে যে নামটা থাকে সেই নামটাকেই বেছে নিতে বাধ্য থাকেন রাজ্যপালেরা। তো এই মুকুল ভট্টাচার্যের নাম ছিল, মুকুল ভট্টাচার্য হয়ে গেল স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এবং অদ্ভুত লাগবে শুনলে, 3 মাস হয়ে গেল, মানে 100 দিন পূর্ণ হবে আগামীকাল বিজেপি সরকারের, 100 দিন পূর্ণ হবে। তো 100 দিন হয়ে গেলেও কিরকম ঘুণ ধরা জায়গাগুলো আছে সেগুলো আমাদেরও দায়িত্ব একটু সরকারকে দেখিয়ে দেওয়া। এই কারণেই বলছি যে এত ঘুণ রয়েছে, তার মধ্যে অন্যতম বড় ঘুণ হচ্ছে এই স্বাস্থ্য ক্ষেত্রটা। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে যিনি জাঁকিয়ে বসে আছেন, আমার কাছে একটা মেল এসেছিল, সেই মেলে যিনি মেলটা করেছেন তিনিও একজন ডাক্তারবাবু। তিনি বলছেন এই যে হাসপাতালে একজন, এই যে মুকুল ভট্টাচার্য যে ভিসি রয়েছেন, তিনি কি করছেন, তিনি এবারে বিভিন্ন হাসপাতালে পদোন্নতিগুলো করাচ্ছেন সব তৃণমূল বেছে বেছে। যেই দেখছেন যে তৃণমূলের বিরোধী বা বিজেপি বা কংগ্রেস বা সিপিএম বা অন্য এ হচ্ছে তৃণমূল নয়, তখনই একদম যাদের পদোন্নতি হওয়ার কথা, প্রমোশন হওয়ার কথা, সেগুলোকে আটকে দিচ্ছেন। এবং দূরে পোস্টিং দেওয়া যা যা কিছু পানিশমেন্ট পোস্টিং, সেগুলো সবই কিন্তু যারা এই 2026-এ পরিবর্তন চেয়েছিলেন তাদেরই হচ্ছে। উল্টোটা হওয়ার কথা ছিল, কিন্তু তা হচ্ছে না। তার কারণটা হচ্ছে মাথায় বসে রয়েছেন একদম সেই ভুয়া প্লাস্টার করা লোকদের মধ্যে একজন। তো তার ফলে খুশি করতে হবে। দেখুন, এই যে 2026-এ প্রার্থী হয়েছিলেন যারা, তাদের মধ্যে এমন একজন প্রার্থী হয়েছিলেন যিনিও পেশায় চিকিৎসক। তো নর্মালি দেখা যায় যে প্রার্থী হতে হলে রেজিগনেশন দিতে হয়, মানে ইস্তফা দিয়ে প্রার্থী হতে হয়। তো সেই যে ডাক্তারবাবু, তিনি যদিও হেরে গেছেন, তো তিনি কিন্তু রেজিগনেশন দেননি। তৃণমূলের প্রার্থী, আইপ্যাককে নিশ্চয়ই টাকা দিতে হয়েছে, নিশ্চয়ই কালীঘাটকে টাকা দিতে হয়েছে, নিশ্চয়ই ক্যামাক স্ট্রিটকে টাকা দিতে হয়েছে। আর এদের তো কোটি কোটি টাকা, বেশ কিছু কালো টাকা থাকে। তো সেই কালো টাকার পাহাড় থেকে একটা অংশ এদেরকে দিয়েছে, তার ফলে টিকিটটা পেয়েছে। পাওয়ার পরে কি হয়েছে, হেরে গেছে। ফিরে আসার পরে তার আবার পদোন্নতি হয়ে গেছে। ভাবতে পারেন, মানে পদোন্নতি। একটা ডাক্তার, সে রেজিগনেশন দিল না, তৃণমূলের প্রার্থী হলো, হেরে গিয়ে এসে রমরম করে আবার সে চাকরিতে যোগ দিল এবং তার পদোন্নতি হয়ে গেল। এটা হয়েছে নদিয়া জেলায় এই কাণ্ডটা হয়েছে। এরকম ঘটনা ছড়িয়ে ছিটিয়ে প্রচুর রয়েছে। মানে আমি তো একটা উদাহরণ দিলাম যে নাটের গুরু আসলে মমতা ব্যানার্জি, নাটের গুরু। মানে এই যে যা কিছু, ধরুন পরে যদি আবার এই তদন্ত হয়, কিছু হয়, তখন তো যারা সমস্যায় পড়বেন তারাই পড়বেন, তখন কিন্তু মমতা ব্যানার্জির হাত থাকবে না, মাথার উপরে থাকবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, থাকবে না। এটা একদম ইতিহাস সাক্ষী রয়েছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মমতা ব্যানার্জি ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেও যে একটা ডিফ্যাক্টো দায়িত্ব তিনি পালন করে চলেছেন, এটা আপনারা কি চোখে দেখছেন? আপনারা কি মনে করেন এই যে আশিস ব্যানার্জির মৃত্যু হলো, তার জন্য কে দায়ী? আশিস ব্যানার্জি আত্মঘাতী হলেন নাকি হতে বাধ্য হলেন? আপনারা কি মনে করছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা প্রথমবার দেখছেন, নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি পছন্দ হয়, যদি ভালো লাগে, একটুখানি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে হাইপ তুলে দেবেন। হাইপ তুললে আমরা আরো বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারবো। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।